রাজধানীর বেশিরভাগ রেস্তোরাঁয় রান্না হয় অস্বাস্থ্যকর পরিবেশে, বাধ্য হয়ে খাচ্ছেন নিরুপায় নগরবাসী। আমরা এই খাবারটা তো নিরুপায় হয়ে খাই, মনে হয় না যে সম্পূর্ণ ভালো খাবার খাই। এখানে আমরা কোন টাকায় পছন্দ মতো খাবার পাই, সে কারণেই খাই। হুমকিতে জনস্বাস্থ্য, বলছেন চিকিৎসকরা। ডার্টি ফুডগুলো কিন্তু শরীরে যাচ্ছে। ক্রনিক যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, এটা বিভিন্ন রকমের উপসর্গ দেয়। প্রথমে যেটা আলসার বা ইনডাইজেশন, এগুলো হবে। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাজার দরের 4 গুণ বেশি ক্ষতিপূরণের বিধান রেখে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ আইনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন। রাজুকের জমি অধিগ্রহণ পরিকল্পনার প্রতিবাদে কেরানীগঞ্জে 3 ইউনিয়নের হাজার হাজার মানুষের বিক্ষোভ, পেশা জীবন হুমকির মুখে পড়ার আশঙ্কা। ধর্মকে ব্যবহার করে উত্তরাঞ্চলে আস্তানা গড়ছে জঙ্গিরা, গ্রেফতার রাজীব গান্ধীর জবানবন্দি, সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ আর টার্গেট কিলিং এর চাঞ্চল্যকর তথ্য। চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রলার ডুবির ঘটনায় আরও 4 জনের লাশ উদ্ধার, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 5 জনে। সাগর উত্তাল থাকায় সন্দ্বীপ রুটে নৌ চলাচল বন্ধ। এবং আসছে বাজেটে আবারও কালো টাকা সাদা করার সুযোগ চান আবাসন ব্যবসায়ীরা। সন্তোষজনক সাড়া মেলে না তথ্য এনবিআর এর, ঝুঁকিতে পড়বে অর্থনীতি, বলছেন বিশ্লেষকরা। হোটেল রেস্তোরাঁয় খাবারের নামে কি খাচ্ছেন আপনি? এই প্রশ্নে যেমন সংক্ষেপে কোনো উত্তর নেই, তেমনি নেই খাবারের মান যাচাইয়ের উপায়ও। এ কারণে অনেক সময় খাদ্যের নামে অখাদ্যও খেতে হচ্ছে নিরুপায় নগরবাসীকে। চিকিৎসকরা বলছেন এসব খেয়ে হুমকিতে আছে জনস্বাস্থ্য। রাজধানীর বিভিন্ন হোটেল ঘুরে আতিকুর রহমান তমালের রিপোর্ট, ছবি তুলেছেন নিজামুদ্দিন। এক সময় ছিল টয়লেট, এখন সেটাই খাবার রাখার জায়গা। খাবারের আশেপাশে গড়ে উঠেছে তেলাপোকার রাজত্ব। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহায়তায় সম্প্রতি নীলক্ষেতের গাউসলজ মার্কেটে গিয়ে এমন সব ছবি ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। চলাচলের করিডোরে চলছে রান্নার কাজ, অস্বাস্থ্যকর আর নোংরা বললেও আসলে কম বলা হবে। ডালটা পড়ে আছে খোলা, সঙ্গে নোংরা পানি, এটা কি ঠিক? ডালটা স্যার আমি তো নিলাম, মাত্র নিলাম, ছিলাম, আপনার আসেনি তো, ঠিক না। এত নোংরা কেন স্যার? এই পানির কাজে কাজ করি তো, এই জন্য স্যার আমরা কাজ শেষে এটা ধুয়ে ফেলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ আর বুয়েটের শিক্ষার্থীরাই এই 2 হোটেলের মূল ক্রেতা। আমরা এই খাবারটা তো নিরুপায় হয়ে খাই, মনে হয় না যে সম্পূর্ণ ভালো খাবার খাই। একটা মরিচের ভর্তা আছে, কিন্তু বলেন ওরা খাইলে তো মনে অবস্থা খারাপ হয়ে যাবে। খুব ঝাল। হ্যাঁ, আমি খাই, আমার অবস্থা খুব খারাপ। সাধারণত হোটেল রেস্তোরাঁর একটি অঘোষিত নিয়ম হলো আপনি রান্নাঘরে ঢুকতে পারবেন না। এ কারণে কোন হোটেলের রান্নাঘরের কি দশা সেটি মালিক আর কর্মচারীরা ছাড়া কেউই জানেন না। যদি কোনো ভোক্তা বা ক্রেতার সন্দেহ হয়, তাদেরকে দেখার সুযোগ দেওয়া, তো এটা তো একটা অধিকারের মধ্যে পড়ে। এবার দেখা যাক মতিঝিলের নাম করা মার্লিন রেস্তোরাঁর কি অবস্থা। সেখানেও বাইরে পরিপাটি, কিন্তু ভেতরের অবস্থা করুন। এটা কি নোংরা না জিনিসটা? আপনি যে পানিগুলো ধুচ্ছেন এই জায়গাটি, মানে এখান থেকে প্লেট ধুয়ে নিয়ে জানি তো। কর্দমাক্ত মেঝার চেহারা দেখে যে কারোরই খাওয়ার রুচি নষ্ট হতে বাধ্য। অস্বাস্থ্যকর পরিবেশ যে শুধু রান্নাঘরে তাই নয়, যারা পরিবেশন করছেন তাদেরও নেই পরিষ্কার পরিচ্ছন্নতার বালাই। চিকিৎসকরা বলছেন এমন সব খাবার খেয়েই দীর্ঘমেয়াদে ভোগেন নগরবাসী। ডার্টি ফুডগুলো কিন্তু শরীরে যাচ্ছে। ক্রনিক যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, এটা বিভিন্ন রকমের উপসর্গ দেখায়। প্রথমে যেটা আলসার বা ইনডাইজেশন, এগুলো হবে।
সেসব বন্ধে মাঝে মাঝেই অভিযানের নামে কিছু তৎপরতা চলে, জরিমানাও করা হয়, কিন্তু কাজের কাজ খুব বেশি হচ্ছে বাস্তবতা তেমনটা বলে না। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। বাজার মূল্যের চেয়ে 4 গুণ বেশি ক্ষতিপূরণের বিধান রেখে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন 2017 এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সরকারি জমি অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণ হবে 3 গুণ। এছাড়া সব ধর্মের প্রতি সহনশীলতা প্রদর্শনের বিধান রেখে জাতীয় চলচ্চিত্র নীতিমালা 2017 এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সভা শেষে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের একথা জানান। ধর্মীয় উপাসনালয়, কবরস্থান এবং শ্মশান হিসেবে ব্যবহৃত কোনো ভূমি অধিগ্রহণ করা যাইবে না। তবে শর্ত থাকে যে জনপ্রয়োজনে বা জনস্বার্থে একান্ত অপরিহার্য হইলে প্রযোজ্য ক্ষেত্রে প্রত্যাশিত ব্যক্তি বা সংস্থার অর্থে স্থানান্তর পুনর্নির্মাণ সাপেক্ষে কেবল উক্ত সম্পত্তি অধিগ্রহণ করা যাবে। বড় পরিবর্তন আনা হয়েছে সেটা হলো যে বাজার দরের উপর যত ছিল তার এখানে আরো অতিরিক্ত শতকরা 200 ভাগ যুক্ত করা হয়েছে। অর্থাৎ ধরেন একটি জমির মূল্য যদি 1 কোটি টাকা হয়, তাহলে আরো 2 কোটি টাকা যুক্ত হয়ে 3 কোটি টাকা একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি পায়। বেসরকারি কোনো প্রতিষ্ঠান যদি ভূমি অধিগ্রহণ করে তাহলে সেটা অতিরিক্ত আরো 300 গুণ, তার মানে 400 গুণ। ঢাকার কেরানীগঞ্জে 3টি ইউনিয়নের প্রায় 2287 একর জমি রাজুকের অধিগ্রহণ পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সকালে এলাকার মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে শুরু করে কলাতিয়া পর্যন্ত 10 কিলোমিটার এলাকা জুড়ে রাস্তার দুপাশে মানববন্ধন ও মিছিল করেন 8 থেকে 10,000 মানুষ। তারা জানান, রাজুকের অধিগ্রহণ পরিকল্পনার কারণে 1 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। দীর্ঘদিনের নিশ্চিত বর্তমান থেকে হঠাৎ অনিশ্চিত ভবিষ্যতের দোলাচালে কেরানীগঞ্জবাসী। পৈতৃক বসতভিটা আর জমি রক্ষা করতে রাস্তায় নেমেছেন এখানকার মানুষ। সরকারিভাবে জমি অধিগ্রহণ পরিকল্পনার সিদ্ধান্তে কেরানীগঞ্জের 3টি ইউনিয়নের 16টি মৌজায় 1 লক্ষাধিক মানুষ হারাবে তাদের আবাসস্থল আর কৃষি জমি। এছাড়া 10,000-এর বেশি পরিবারের প্রধান পেশা কৃষিকাজ হওয়ায় ক্ষতিগ্রস্ত হবে। এখানকার 3টি ইউনিয়নে প্রাইমারি ও হাই স্কুল সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী রয়েছে অন্তত 25,000। 40% জমিতে যারা বাস করেন তা বেশিরভাগ মানুষের পৈতৃক বসতভিটা, কিন্তু সেই জমি সরকারি আবাসস্থলের জন্য অধিগ্রহণের পরিকল্পনার প্রতিবাদে সবাই নেমে এসেছেন রাস্তায়। মরলে মরমু, মরণের আমরা প্রস্তুত, তবে আমার জায়গা আমরা ছাড়বো না। বাপ দাদা 14 পুরুষের জায়গা, 25-30 হাজার একর জমি হবে। আমরা বাপ দাদা 14 পুরুষের বিটা বই যাব, মরতে হয় মরব, এইখানেই মরব। শহর থেকে উচ্চপদস্থ লোকেরা এসে এখানে বাড়িঘর করবে, এখানকার মানুষ এবং আমরা মুক্তিযুদ্ধ এটা কোনো অবস্থায় মানতে পারি না। তারা যে কোনো জায়গায় রইতে পারে, আর যদি বলো আমরা নিরীহ মানুষ মন্ত্রীরা, তাইলে আমরা জায়গা তাদের কিনা দিব, আমাদের এই বাপ দাদার বিটা তাদের দেব না। কেরানীগঞ্জের সাধারণ মানুষ বলছে, এই অধিগ্রহণ পরিকল্পনার কারণে 1 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এতগুলো মানুষকে এখান থেকে বিতাড়িত করে এইরকম একটা পরিকল্পনা যে ওনারা নিয়েছেন যে মন্ত্রী এমপিদেরকে জায়গা দেবে, সচিবদেরকে জায়গা দেবে, ওনাদের কি জায়গার অভাব আছে নাকি? জমি অধিগ্রহণ করে রাস্তার বাস্তুহারা বানাবেন না। এই মুক্তিযুদ্ধের সূতিকাগার কেরানীগঞ্জের কৃষক শ্রমিক জনতাকে আপনি রাস্তায় নামিয়ে দিবেন না। রাজুকের পরিকল্পনা অনুযায়ী কেরানীগঞ্জের অধিগ্রহণ করা জমিতে মন্ত্রী, এমপি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য 8,000 প্লট বাস্তবায়নের কথা রয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অপারেশন টুয়াইলাইট শেষ হওয়ার 6 দিন পর সিলেটের শিববাড়ির আতিয়া মহলে 2 জঙ্গির লাশ উদ্ধার ও বোমা নিষ্ক্রিয়করণের কাজ শুরু করেছে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট। বেলা 11টার দিকে ডগ স্কোয়াড নিয়ে আতিয়া মহলে প্রবেশ করে র্যাব। তবে শিববাড়ি এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। 82 ঘণ্টা কমান্ডো অভিযান শেষে গত মঙ্গলবার আতিয়া মহল পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। অভিযান শেষ হওয়ার আগের দিন 3 জঙ্গির লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর অভিযানের সমাপনী ব্রিফিংয়ে আতিয়া মহলের ভেতরে শরীরে সুইসাইডাল ভেস্ট লাগানো আরও 2 জঙ্গির লাশ পড়ে আছে বলে জানানো হয়। এছাড়া আতিয়া মহল ও এর আশপাশের এলাকায় অবিস্ফোরিত আরও বোমা থাকতে পারে বলেও জানানো হয়। সেই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান শুরু করে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট। মানুষের সরলতা আর ধর্মকে ব্যবহার করে কার্যক্রম বিস্তারের জন্য আস্তানা গড়তে উত্তরাঞ্চলকে বেছে নিচ্ছে জঙ্গিরা।
নব্য জেএমবির উত্তরাঞ্চলের প্রধান জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর নেতৃত্বেই শুরু হয় সদস্য সংগ্রহ ও প্রশিক্ষণ। শীর্ষ এক জঙ্গির অর্থায়ন ও তার প্রশিক্ষণে টার্গেট কিলিং এ নামে অন্য জঙ্গিরা। সম্প্রতি আদালতে রাজীব গান্ধীর দেয়া জবানবন্দিতে এ তথ্য উঠে এসেছে বলে পুলিশ ও আইনজীবীরা জানিয়েছেন। আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। নব্য জেএমবির উত্তরাঞ্চল প্রধান রাজীব গান্ধী গাইবান্ধার সাঘাটায় ফজলে রাব্বি হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে পুলিশ ও আদালতের কাছে জবানবন্দি দিয়েছে। জঙ্গি সংগঠন জেএমবি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে গিয়ে সংগঠনটির এক নেতাকে পুলিশের হাতে ধরিয়ে দেয়ায় রাব্বিকে খুন করা হয় বলে স্বীকার করেছে রাজীব গান্ধী। ফজলে রাব্বি হত্যাকাণ্ড সেও কিনা একসময় জেএমবি ছিল, সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে তারা হত্যা করে এবং তারা অসৃষ্টি করে সকলের নাম বলে এবং সেই হত্যাকাণ্ডের সেই মূল পরিকল্পনাকারী হিসেবে ছিল। এই রাজীব গান্ধী প্রত্যক্ষভাবে এই মারার সঙ্গে জড়িত ছিল। তাদের কথা একবার যারা জেএমবিতে আসবে জেএমবি থেকে বের হওয়া যাবে না, গেলে তাকে তারা হত্যা করবে। কিলিং মিশনের অংশ হিসেবে তার পরিকল্পনায় খুন হয় পল্লী চিকিৎসক মাহবুবুর রহমান ডিপটি। উত্তরের বিভিন্ন জেলায় ভিন্ন ধর্মাবলম্বী থেকে শুরু করে বিদেশি নাগরিক ও সাধারণ মানুষকে হত্যার কথাও স্বীকার করে রাজীব। ডাক্তার দীপ্তি হত্যাকাণ্ডেরও সে মূল পরিকল্পনা ছিল, যেটা মামলা সিআইডি গাইবান্ধা করছে এবং তারা সেটা তো 164 করেছে। সে হচ্ছে এই উত্তরাঞ্চলের মাস্টার মাইন্ড। তার নির্দেশেই সমস্ত ঘটনাগুলো ঘটত। জাপানি নাগরিক হত্যা মামলাও সে মামলা তার নির্দেশেই হয়েছে। শীর্ষ জঙ্গিদের সাথে গাইবান্ধার চরাঞ্চলে একাধিক বৈঠকের কথা পুলিশের কাছে স্বীকার করে রাজীব গান্ধী জানায়, তামিম চৌধুরীর অর্থায়নে দাওয়াতি গ্রুপ গঠন করে সদস্য সংগ্রহের পাশাপাশি তাদের প্রশিক্ষণ দেয় সে। তামিম চৌধুরী তাদের মূল লিডার ছিল, তার মাধ্যমে তারা অর্থ পেত। যারা পারফেক্টলি অপারেশনাল অবস্থায় যেতে পারবে সেই ধরনের সদস্য সে জানতো এবং সে গাইবান্ধা কিছু লোকজন ছিল এটাও সে বলেছে এবং পার্শ্ববর্তী জেলাগুলোতেও ছিল এটাও সে বলেছে। গাইবান্ধার সাঘাটা উপজেলার ভূতপাড়া গ্রামে জন্ম নেয়া জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী স্ত্রী সন্তানদের নিয়ে গোবিন্দগঞ্জের মালঞ্চ গ্রামে বসবাস করত। তার বাড়িতে জঙ্গিদের বৈঠকের সময় পুলিশের সাথে গোলাগুলিতে এক জঙ্গি নিহত হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দুপুরের সময় আরো থাকছে। হবিগঞ্জের ইটাখোলায় দেবে যাওয়ার ব্রিজের মেরামত কাজ শেষ। 4 দিন পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক। স্বাধীনতার পর বাংলাদেশে বাজেট ঘোষণা করা হয়েছে 46 বার। বার্ষিক আয় ব্যয়ের এই ঘোষণায় বিভিন্ন খাতের উন্নয়নে 20 বার রাখা হয়েছে কালো টাকা সাদা করার বিশেষ সুযোগ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর তথ্য বলছে, বিশেষ সুযোগেও সন্তোষজনক সাড়া দেন না অবৈধ অর্থের মালিকরা। তারপরও আসছে বাজেটে এই সুযোগ রাখার দাবি আবাসন ব্যবসায়ীদের। অর্থনীতিবিদরা বলছেন, বারবার এই সুযোগ রাখা হলে ঝুঁকির মধ্যে পড়বে অর্থনীতি। কামরুল হাসান সবুজের রিপোর্ট। কালো টাকা সাদা করার বিষয়ে কারো কারো মধ্যে বিভ্রান্তি রয়েছে। আবাসন খাতে প্রতি বর্গমিটারে নির্দিষ্ট পরিমাণ কর প্রদান করলে বিনা প্রশ্নে বিনিয়োগ মেনে নেওয়ার বিধানটি কর প্রদান পদ্ধতির সরলীকরণ মাত্র। কালো টাকা সাদা করার এমন সুযোগ দেয়া হয়েছে বহুবার। চলতি অর্থবছর সহ দেশের 46টি বাজেটের 20টিতেই রাখা হয়েছে এই সুযোগ। কিন্তু কত টাকা সাদা হয়েছে বিশেষ এই উদ্যোগে, এমন প্রশ্নের উত্তরে হতাশার চিত্রই দেখা যায় এনবিআর এর তথ্যে। 2076-77 অর্থ বছরে প্রথমবারের মতো এই সুবিধা রাখার পর 2015-16 অর্থ বছর পর্যন্ত সাদা হয়েছে মাত্র 14,000 কোটি টাকা। এর মধ্যে গেল অর্থ বছরে মাত্র 16 ব্যক্তি বিনিয়োগের শর্তে সাদা করেছেন 2,92,00,000 টাকা। তারপরও আসছে অর্থ বাজেটে এই সুযোগ চান আবাসন খাতের ব্যবসায়ীরা। সাধারণত আমরা দেখছি যে এই টাকাটা লিকেজ হয়ে মালয়েশিয়া বা দুবাই চলে যাচ্ছে। আমাদের এই খাতটা এমন একটি খাত, এটার সাথে কিন্তু অনেকগুলো খাত জড়িত। এই জন্য আমরা বলি যে এই খাতে বিনিয়োগ করা যায়। আমরা এবারও বলছি, কিন্তু আমরা বলতেছি যে এটা যে কোনো প্রশ্ন যেন না করা হয়। এখন কিন্তু এটা দেওয়ার পরও কিন্তু সারা পড়তেছে না, বিকজ অফ দ্য কোশ্চেনিংটা না বন্ধ করা পর্যন্ত এটা কিন্তু এখানে সারা হবে না। দেশে কালো টাকার পরিমাণ কত, এর কোনো সঠিক পরিসংখ্যান নেই। 2013 সালে প্রকাশিত অর্থ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, 2009 সালে দেশে কালো টাকার পরিমাণ ছিল 5,65,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের বাজেটের দ্বিগুণেরও বেশি। বিপুল অঙ্কের এই অবৈধ টাকা মূল অর্থনীতির বাইরে থাকলেও তা সাদা করার সুযোগ আর না রাখার পক্ষে অর্থনীতিবিদরা। বিশেষ উদ্যোগে বিশেষ ব্যবস্থায় 1-2 বছরের জন্য দেওয়া যেতে পারে, কিন্তু তারপরে এটা অবিরাম চলতে দেওয়া ঠিক নয়। যদি এটা চলতে থাকে তাহলে তো এই যে প্রবণতা
কর না দিয়ে পার পেয়ে যাওয়ার প্রবণতা সেটা তো চলতে থাকবে, তো সেটা তো আর অর্থনীতির জন্য ভালো নয়, এবং কালো টাকা ভিত্তিক অর্থনীতি তো কোনোদিনও এটা টিকেও থাকতে পারে না। কালো টাকায় জঙ্গি অর্থায়ন, মাদক ব্যবসা সহ অপরাধমূলক কাজে বিনিয়োগের উৎস উল্লেখ করে এ ব্যাপারে সরকারকে আরো কঠোর হওয়ার পরামর্শ তাদের। মাদক কিংবা চোরা কারবারি না। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। অর্থনীতির অন্যান্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে 5 দিন ব্যাপী 136তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন IPU সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশন। সকালে শুরু হওয়া অধিবেশনে আফ্রিকা ও ইয়েমেনে খরা দুর্ভিক্ষে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির বিষয়ে আলোচনা হয়। সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়েও কথা বলেন বক্তারা। পরে বিশ্বব্যাপী বৈষম্য দূর করতে শুরু হয় সাধারণ বিতর্ক। এ সময় কেনিয়া, নেদারল্যান্ডস, ভুটান ও আফগানিস্তানের সংসদীয় প্রতিনিধিরা তাদের নেয়া নানা পদক্ষেপের কথা জানান। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এছাড়াও মূল অধিবেশনের বাইরে শান্তি ও বিশ্ব নিরাপত্তা এবং গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে আলোচনা চলছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আছেন সহকর্মী ইহসান জুয়েল। সরাসরি যাচ্ছি তার কাছে। জুয়েল, স্বপ্না, IPUর 136তম এই সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশনটি এর মধ্যে শেষ হয়ে গেছে দুপুর 2টা নাগাদ। আর এই তৃতীয় দিনে আজ এসে সবচেয়ে বেশি জমে উঠেছে সাইডলাইনে শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক যে বৈঠকটি হচ্ছিল সেই বৈঠকটি। এই বৈঠকে অংশগ্রহণকারী 40টি দেশের মধ্যে 35টি দেশই নতুন করে যে রেজুলেশনটি পাশ করার খসড়া পাশ করার বিষয় ছিল সে বিষয়ে একমত হয়েছে। আপনাকে একটু রেজুলেশনটির বিষয়ে জানিয়ে রাখি যে বিশ্বে অপেক্ষাকৃত কম শক্তিশালী দেশগুলোর আভ্যন্তরীণ বিষয়ে শক্তিশালী দেশগুলোর হস্তক্ষেপ বন্ধের বিষয়ে কিন্তু এই IPU সম্মেলন থেকে একটি রেজুলেশন পাশ করার বিষয় ছিল। এবং আলোচনায় আপনাকে বলেছিলাম যে আলোচনায় অংশগ্রহণকারী 40টি দেশের মধ্যে 35টি দেশই এই খসড়ার পক্ষে, কিন্তু জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম সহ 5টি দেশ এই আলোচনার বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়েছে। তারা বলছে যে বিভিন্ন সময় ইতিহাসে এর আগে একটি দেশের পক্ষ থেকে অন্য দেশে হস্তক্ষেপের বিষয়টি ঘটেছিল এবং বর্তমান প্রেক্ষাপটে সন্ত্রাসবাদ যেহেতু একটু বড় ইস্যু, তাই এই ইস্যুতে শক্তিশালী দেশগুলোর পক্ষে এই সুযোগটি থাকা উচিত। যেসব দেশে সন্ত্রাসবাদের আক্রমণ রয়েছে, যেসব দেশ বৈশ্বিক হুমকি হয়ে উঠতে পারে, সেসব দেশে হস্তক্ষেপ করার বিষয়টি থাকা উচিত বলেই তারা আজও জোরালো যুক্তি দিয়েছেন। মূলত গতকাল দুপুর থেকেই এই আলোচনাটি চলছে, কিন্তু যেহেতু একমত হওয়া সম্ভব হচ্ছে না, ভোটাভুটির পরেও সম্ভব হচ্ছে না, সেসব কারণে আগামীকালও আলোচনাটি চলবে এবং শেষ পর্যন্ত হয়তো চূড়ান্ত ফলাফল পেতে সম্মেলনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আপনাকে যদি স্বপ্না আজকের যে সাধারণ বিতর্কটি হয়েছে, সাধারণ বিতর্কের বিষয়ে বলি, সাধারণ বিতর্কে বিশ্বের প্রায় 20 থেকে 25টি দেশের প্রতিনিধিরা কথা বলেছেন। তারা জানিয়েছেন যে এই সম্মেলনের উদ্দেশ্য যেহেতু বৈষম্য নিরসন আর বিশ্বব্যাপী যে সন্ত্রাসবাদ কিংবা জঙ্গিবাদ রয়েছে সেই সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের পেছনেও কিন্তু বৈষম্য একটি বড় ধরনের ভূমিকা রাখছে। এবং সম্মেলনের বক্তৃতায় যুক্তরাজ্যের যে সংসদ সদস্য অংশ নিয়েছিলেন তিনি বলেছেন যে বৈষম্য নিরসনের জন্য আন্তর্জাতিক কোম্পানিগুলোকেও কিন্তু অংশ নিতে হবে। একই সময়ে আজ দুপুর 1টায় IPUর মহাসচিব কথা বলেছেন, তিনিও জঙ্গিবাদের বিরুদ্ধে এই সম্মেলন থেকে একটি শক্ত ঘোষণা আসতে পারে বলে আভাস দিয়েছেন। সবকিছু মিলে সম্মেলনটি এরপরে দুপুর 2:30টায় আবার শুরু হবে। সেখানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ট্রেড অ্যান্ড ফিনান্স বিষয়ে আলাদা একটি সাইডলাইনের বৈঠক রয়েছে। আর এই বৈঠকের পরেই হয়তো আগামীকাল জানা যাবে যে বৈঠকে কি ধরনের সিদ্ধান্তগুলো আসলো। স্বপ্না, এই ছিল এইখানকার সবশেষ খবর। দর্শক, IPU সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ইহসান জুয়েল। চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় ট্রলার ডুবির ঘটনায় আজ আরো 4 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 5 জনে। এখনো 12 জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে সাগর উত্তাল থাকায় জেলা প্রশাসনের নির্দেশে সন্দ্বীপ নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তচরা ঘাটে ট্রলার ডুবির ঘটনায় 30 জনকে জীবিত উদ্ধারের পাশাপাশি 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে বিভিন্ন স্থান থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।
গতকাল বিকেলে চট্টগ্রামের কুমিরাঘাট থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে দেয় একটি সি ট্রাক থেকে লালভোটে যাত্রী নামানোর সময় ধাক্কা লেগে দুটি ডুবে যায়। এতে 50 জনের বেশি যাত্রী ছিল। ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ড রাতভর অভিযান চালিয়ে 30 জনকে জীবিত উদ্ধার করে। এদিকে সাগর উত্তাল এবং প্রচন্ড বাতাস থাকায় উদ্ধার কাজে কিছুটা বিলম্ব করছে। এর মাঝে বাংলাদেশ নৌবাহিনীর দুটি জাহাজ অপরাজেয় এবং শাহজালাল সেই সাথে সোয়ার্স যোগ দিয়েছে এই উদ্ধার কাজে। আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে লোকাল জনসাধারণকে নিয়ে আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আবহাওয়া কমপ্লিট আমাদের অনুকূলে না আসবে ততক্ষণ পর্যন্ত এই কাজের বিঘ্ন ঘটবে এবং কাজ চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে নিখোঁজ স্বজনদের আশায় ঘাটে ভিড় করেছে তাদের স্বজনেরা। যারা মারা গেছে তাদের লাশগুলো এখন সন্দ্বীপে রাখা হয়েছে। লাশগুলি কুমিরাঘাটে আনার জন্য অনুরোধ জানিয়েছেন তাদের স্বজনেরা। সারা রাত আমরা স্বজনেরা নদীর কূলে বসে আছি, কিন্তু আমাদের লাশের কোনো খোঁজ এখন পর্যন্ত মেলেনি। এক টিমে 7 জন ছিল, এখান থেকে 6 জন এই মুহূর্তে সন্দ্বীপে অবস্থানরত। একজন নিখোঁজ, ওনার নাম হচ্ছে শামসুল আলম। আমার ছোট ভাই মাস্টার আনোয়ার হোসেন শিপন, ওকে এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছি না। লাশ পাওয়া গেছে, তবে আনার কোনো সিস্টেম পাইতেছি না, আমরা যাইতেও পারতেছি না ওখানে। গত 29 মার্চ থেকে সি ট্রাক চালানোর বন্ধ নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন, কিন্তু সেই আইন অমান্য করে সি ট্রাক চলছিল এবং এর ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। চট্টগ্রামের কুমিরাঘাট থেকে কমল দে, সময় সংবাদ। 4 দিন পর সারা দেশের সঙ্গে সিলেটের রেল চলাচল স্বাভাবিক হয়েছে। হবিগঞ্জের ইটাখোলায় দেবে যাওয়া রেল সেতু মেরামতের পর আজ ট্রেন চলাচল শুরু হয়। দুপুর 1টার দিকে পরীক্ষামূলকভাবে শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন ইটাখোলা রেল সেতুটি অতিক্রম করে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে গত 30 মার্চ ঢাকা সিলেট রেলপথের হবিগঞ্জের ইটাখোলা স্টেশনের কাছে একটি সেতু দেবে যায়। এতে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে থাকে। গত 4 দিন ধরে সেতুটি মেরামতের কাজ করে রেল কর্তৃপক্ষ। তবে রেল কর্তৃপক্ষ বিশেষভাবে সিলেট থেকে হবিগঞ্জের নোয়াপাড়া এবং মনতলা থেকে ঢাকা ও চট্টগ্রামে সাময়িকভাবে ট্রেন চলাচল চালু রাখে। সুনির্দিষ্ট পরিকল্পনা আর অবকাঠামোগত উন্নয়ন করতে পারলে পর্যটনের দ্বার উন্মোচন হতে পারে পুরান ঢাকায়। নগরবিদরা বলছেন, পুরান ঢাকাকে পর্যটন বান্ধব করা গেলে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। প্রত্নতত্ত্ব বিভাগ বলছে, আমলাতান্ত্রিক জটিলতায় এসব ঐতিহাসিক স্থাপনাকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে স্বীকৃতি দিতে পারছে না সরকার। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। প্রায় 400 বছর আগে বুড়িগঙ্গার তীরে জন্ম হয় প্রাচীন নগরী ঢাকার। পুরান ঢাকার নানা ঐতিহ্য ও স্থাপনা শুধু ঢাকাকেই নয়, গোটা দেশকেই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বাহক হিসাবে উপস্থাপন করছে আজও। এখানকার ঐতিহাসিক সড়ক, ধর্মীয় উপাসনালয়, রাজনৈতিক ও সাংস্কৃতিক নিদর্শন হতে পারে পর্যটকদের আকর্ষণের অন্যতম স্থান। একসময় দুই বাংলার সাহিত্য সংস্কৃতির মিলন কেন্দ্র ছিল বাংলা বাজারের বিউটি বোর্ডিংকে ঘিরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো রাজনীতিকরাও আড্ডা দিয়ে স্মৃতিময় করেছেন বিউটি বোর্ডিংকে। আমরা চাই যে এই ঐতিহ্যটা সারা বাংলাদেশ কেন পৃথিবী যেন জানতে পারে যে না, এটার একটা অনেক গুণমূল্যই আছে। এখন ছোটবেলায় আমি দেখেছি যে শেখ বঙ্গবন্ধুকে উনি এখানে আড্ডা দিতেন। পুরান ঢাকার অন্যতম আকর্ষণীয় স্থাপনা হচ্ছে ফরাশগঞ্জের রূপলাল হাউজ। অযত্ন আর অবহেলার ছাপ লেগে আছে 1885 সালে আর্মেনীয় জমিদার হাতে নির্মিত ভবনের প্রতিটি কারুকাজে। রক্ষণাবেক্ষণের অভাবে রূপ হারাচ্ছে ফরাশগঞ্জের এই রূপলাল হাউসটি। নগরবিদরা বলছেন, এরকম অসংখ্য ঐতিহাসিক স্থাপনা রয়েছে পুরনো ঢাকায়, যেগুলোকে নজরদারির আওতায় আনলে আগামীতে হতে পারে এই পুরনো ঢাকা পর্যটন বান্ধব নগরী। দেশের অনেক অতীত আর ঐতিহ্যের প্রাণকেন্দ্র পুরনো ঢাকার শাঁখারী বাজার। চোখে পড়বে ব্রিটিশ সময়ের রাজকীয় পুরনো অনেক স্থাপনা। নগরবিদরা বলছেন, এ ধরনের স্থাপনাকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারলে পর্যটন বিকাশের রয়েছে বিশাল সম্ভাবনা। পুরনো ঢাকার যে ঐতিহ্য আছে সবকিছু মিলিয়ে একটা বিরাট সম্ভাবনা আছে, এবং সেটাকে কাজে লাগিয়ে আপনার ট্যুরিজম, হেরিটেজ ট্যুরিজম ডেভেলপ করা যায়। পুরান ঢাকাকে ঘিরে পর্যটন বান্ধব পরিকল্পনা রয়েছে সরকারের, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে এসব ঐতিহাসিক স্থাপনাকে পর্যটন বান্ধব করা যাচ্ছে না বলে মন্তব্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। প্রতিবন্ধকতা যেটা আছে, সরকারি প্রতিষ্ঠান হিসেবে সরকারি কাজ করতে হলে আমাকে নিয়ম কানুনের মধ্যে অবশ্যই করতে হবে। ছোট্ট একটা ইনোভেশন, ছোট্ট একটা বিষয় কিন্তু একটা বড় অর্থনৈতিক দুয়ার খুলে দিতে পারে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। আগাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে মারাত্মক ক্ষতির মুখে সুনামগঞ্জে 30,000 হেক্টর জমির বোরো আবাদ। নেত্রকোনায় বাঁধ ভেঙে 10,000 হেক্টর জমির ধান প্লাবিত।
দায়িত্ব ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। সকালে সময় সংবাদকে তিনি একথা জানান। গতকাল দায়িত্ব নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তাকে দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এদিকে আজ সকালেও নগর ভবনে মেয়রের কক্ষে তালা ঝুলতে দেখা গেছে। তবে সিটি কর্পোরেশনের অন্য কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। 2013 সালের 17 সেপ্টেম্বর সিটি মেয়র হিসেবে দায়িত্ব নেন বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল। নাশকতা সহ 19টি মামলার মধ্যে 4টিতে পুলিশ চার্জশিট দেয়। 2015 সালের 7 মে মেয়র পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে গত বছরের 10 মার্চ বুলবুলের বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করে আদেশ দেন উচ্চ আদালত। গতকাল দায়িত্ব নিলেও বিশেষ ট্রাইব্যুনালে থাকা মামলা আমলে নিয়ে আবারও বুলবুলকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। কোন স্বার্থে, কোন অশুভ শক্তির স্বার্থে আমাদেরকে আবার সাময়িক বরখাস্ত করা হয়েছে, এটি আমি বোধোদয় নয়। তো আমি বিশ্বাস করি যে আগামীতে কোর্টে গেলে আমরা এর ন্যায় বিচার পাব এবং আগামীতে সিটি কর্পোরেশনে আমরা জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে কর্মকাণ্ডগুলি আছে সেগুলি আমরা বাস্তবায়ন করব। এদিকে সিলেটের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক বরখাস্ত আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন। রাজশাহীতে পুলিশের আহ্বানে সাড়া দিয়ে 200-রও বেশি মাদক বিক্রেতা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনযাপন শুরু করেছে। অন্ধকারের এই পথ ছেড়ে আসায় ভ্যান গাড়ি, সেলাই মেশিন, নগদ অর্থ দিয়ে সহায়তা করে তাদের পুনর্বাসনের চেষ্টা করছে মেট্রোপলিটন পুলিশ। এতে মাদকের ব্যবহার কমে আসায় সুফল পেতে শুরু করেছে নগরবাসী। পুলিশের নেওয়া ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সামাজিক সংগঠনের নেতারা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। সীমান্তবর্তী শহর রাজশাহীতে হাত বাড়ালেই মেলে হেরোইন, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল সহ নেশাজাতীয় নানা মাদকদ্রব্য। গুড়িপাড়া, পঞ্চবর্তী মিজানের মোড় সহ নগরীর বেশ কিছু এলাকায় এভাবে চলে প্রকাশ্যে মাদক সেবন ও এর রমরমা বেচাকেনা। নগরীতে মাদকের অপব্যবহার আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় নির্মূলের উদ্যোগ নেয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। প্রথমে পুনর্বাসনের আশ্বাস দিয়ে বিক্রেতাদের আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়। এরপর একের পর এক অভিযানে মাদক বিক্রেতাদের ধরপাকড় ও একাধিক সভা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নগরীর প্রায় 200-রও বেশি মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করে অন্ধকারের জগৎ থেকে সরে আসার অঙ্গীকার করে। নিজে বাইরে থেকে সেবা নিচ্ছিলাম ভালো হওয়ার জন্য, তারপরেও কমিশনার স্যার আবার সুযোগ দিলেন আমাদেরকে। খারাপ জগৎ থেকে বাঁচার একটা পথ দিল, তারপরে ধরুন ওই কাজ ছেড়ে আত্মসমর্থন করেছি। আমাদেরকে নিরাময় কেন্দ্রে দিয়েছে, আমাকে একটা সেলাই মেশিন দিয়েছে। সেলাই মেশিনটাকে চালিয়ে আমরা আত্মসত্তা করে সংসারটাকে কোনো মতন চালাচ্ছি। আমার স্বামী পাইপ লাইনের কাজ করে। অনেক শান্তি আছে, পুলিশ আমাদেরকে তাড়া করে না, নিরাপত্তায় এখন আছে আমরা। এদিকে নগর পুলিশের নেয়া এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সবাইকে সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানালেন সামাজিক সংগঠনের নেতারা। প্রশাসনের সঙ্গে যদি আমরা ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করি, নিশ্চয়ই মাদক ব্যবসা বন্ধ হবে। মাদকের সহজলভ্যতা দূর হওয়ায় নগরবাসী এর সুফল পেতে শুরু করেছে মন্তব্য করে ভবিষ্যতে তা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পরিকল্পনার কথা জানালেন মেট্রোপলিটন পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। 200-এর মতো মাদক ব্যবসায়ী এখন মাদক ব্যবসা বাদ দিয়ে ভালো জীবনযাপন করছে। ভ্যান গাড়ি দিয়েছি, কাউকে দিয়েছি ছোট্ট দোকান বানিয়ে, কাউকে দিয়েছি সেলাই মেশিন কিনে, কাউকে কিছু নগদ অর্থ, অর্থাৎ বেঁচে থাকার একটা অবলম্বন করে দেয়া, যে অবলম্বনকে ভিত্তি করে অন্যান্য কাজ করতে থাকবে। এছাড়া প্রায় অর্ধশত মাদকাসক্ত বিক্রেতাকে নিরাময় কেন্দ্রে চিকিৎসা দিয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফেরাতে সার্বক্ষণিক মনিটরিং করছেন পুলিশ সদস্যরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। আগাম বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে সুনামগঞ্জের 10টি হাওরের প্রায় 30,000 হেক্টর জমির বোরো আবাদ। প্রতিদিনই প্লাবিত হচ্ছে হেক্টরের পর হেক্টর জমির ধান। একই চিত্র নেত্রকোনার 2 উপজেলায়। বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ধনু নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে প্রায় 10,000 হেক্টর জমির ধান। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র এবং নেত্রকোনা থেকে আলপনা বেগমের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পানির স্রোত কোনো বাঁধই মানছে না। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের হাওর অঞ্চলে নদ নদী পানি বেড়ে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।
কিছুদিন পর যে ধান কৃষকের গোলায় ওঠানোর কথা সেই ধান ভেসে গেছে পানিতে। এর সাথে যুক্ত হয়েছে আগাম বৃষ্টিপাত। এতে তলিয়ে গেছে প্রায় 10টি হাওরের অন্তত 30,000 হেক্টরের জমিতে লাগানো বোরো মসজিদের ধান। এতে চরম দুশ্চিন্তায় রয়েছেন সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর ও ছাতক সহ 8 উপজেলার অন্তত 15,000 কৃষক। যে হাওরে যে অবস্থাকে একশো দাম করতে পারছে না, গরুর যে খানি আছে এগুলো তো নাই। এই বছর ডুবরা খাইছে, তোমার ধান বার হইছেই না, কোয়ালিটি বার হইছে, খাসা তলিয়ে গেছে। অবশ্য সমস্যা সমাধানে নদী খননের পরিকল্পনার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। আমি আশা করি এই নদী খননের ফলে নদীর নাব্যতা বৃদ্ধি পাবে এবং ভারত থেকে আসা জলরাশিটা ওই অনেক ক্যারিং ক্যাপাসিটি পাবে এবং খুব দ্রুত পানিটা নেমে যাবে। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেঙে যায় মোহনগঞ্জ উপজেলার জালালপুর পয়েন্টে ধনু নদীর চর হাইজদা বাঁধ। এতে প্লাবিত হয়েছে অন্তত 10,000 হেক্টর ফসলি জমি। চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। এইরকম সময় শান্ত এটি হয় না, এই মার্চ মাসের শেষের দিকে এইরকম এটা একটা প্রাকৃতিক বিপর্যয় বলেই মনে হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর নেত্রকোনা জেলার বিভিন্ন হাওরে 1,84,320 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। তাসমিন আফরোজ, সময় সংবাদ। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বর্ণময় ও আকর্ষণীয় করতে বৈশাখী শাড়ি তৈরিতে ব্যস্ত সিরাজগঞ্জের বেলকুচি, এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলার তাঁতপল্লীর তাঁতিরা। বাহারি রং আর বিভিন্ন ছাপে কাপড়ে ফুটে উঠছে বাংলার চিরায়ত রূপ। এসব শাড়ি দেশের গণ্ডি পেরিয়ে চলে যাচ্ছে বাইরে। তাঁতিরা বলছেন পুঁজির অভাবে চাহিদা অনুযায়ী শাড়ি উৎপাদন করতে পারছেন না তারা। জেলা প্রতিনিধি রিঙ্কু কুন্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। পহেলা বৈশাখকে আনন্দমুখর ও রাঙিয়ে তুলতে বৈশাখী শাড়ি তৈরিতে এখন ব্যস্ত রাত দিন সিরাজগঞ্জের বেলকুচি, এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলার তাঁতিরা। বাঙালি নারীদের সাজাতে বৈশাখী শাড়িতে রং আর ছাপে ফুটে উঠছে ঢাকঢোল, একতারা, হাত পাখা, কুলা, দোয়েল পাখি সহ বাংলার বিভিন্ন ঐতিহ্য। এসব শাড়ি এখান থেকে যাচ্ছে দেশের বিভিন্ন জেলার পাশাপাশি বিদেশেও। পয়লা বৈশাখী শাড়ি বানাইতেছি, ধরেন কলসি আছে, তারপর ছাতা আছে, কুলা আছে, তারপরে একতারা আছে, গিটার আছে। অন্যান্য বছর থেকে বছর আরো চাহিদা বেশি, তৈরি করে সাদা পারতেছি না এবং কাজের লোকই পাচ্ছি না ঠিক মতো কাপড় উৎপাদন করার জন্য আর কি। বিভিন্ন জায়গায় পার্টি আসতেছে, এই আপনার গাউসিয়া, তারপর আপনার বাবুরহাট, নরসিংদী, তারপর আপনার হলো সাদাপুর, পোড়াদাও। এবছর শাড়ির চাহিদা বেশি হলেও পুঁজির অভাবে পর্যাপ্ত শাড়ি উৎপাদন করতে পারছেন না বলে অভিযোগ তাঁত মালিকদের। যদি আমাদের টাকা দিত সরকার ব্যাংকে থেকে, তাহলে আমরা একটু এই ব্যবসাটা আরো আগের থেকে একটু বড় করে করতাম। শিল্পটির আরো প্রসার ঘটাতে তাঁতিদের সহযোগিতার আশ্বাস দিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স। চেম্বার অব কমার্সের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিব যে তাদেরকে যেন সহজ শর্তে ঋণ দেওয়া হয়। সিরাজগঞ্জ জেলার বিভিন্ন তাঁতপল্লীতে তৈরি বৈশাখী শাড়ি সর্বনিম্ন 150 টাকা থেকে 3,000 টাকায় পাইকারি দরে বিক্রি করা হচ্ছে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। অষ্টম পে স্কেলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। সকালে রাজধানীর মগবাজার এলাকার হাসপাতালে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় জানানো হয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম থেকেই সপ্তম পে স্কেল মোতাবেক তাদের বেতন ভাতা দিয়েছে। কিন্তু 2015 সালে অষ্টম পে স্কেল বাস্তবায়ন হলেও কর্তৃপক্ষ তা দিচ্ছে না বলে অভিযোগ করেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কর্মচারীরা। অন্য কোথাও পে স্কেল বাস্তবায়নের কোনো বাকি নাই। আমরা দীর্ঘদিন অপেক্ষা করতেছি। আমরা যে আত্মমানবতার সেবায় 16 কোটি মানুষের পিছনে কাজ করি, কিন্তু আমাদের পেটে তো খেতে দিতে হবে আপনাদের, আমাদের তো এটা ন্যায্য দাবি। কর্তৃপক্ষ বিভিন্ন অজুহাতে তাল বাহানা আমাদের এই পে স্কেল বাস্তবায়ন করেনি, যার জন্য আজকে আমরা এই বিক্ষোভ মিছিল এবং পথে নামতে বাধ্য হয়েছি। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসুন, হলে গিয়ে সিনেমা দেখুন, এ স্লোগানে সারা দেশে পালন করা হচ্ছে ৫ম জাতীয় চলচ্চিত্র দিবস। এ উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন BFDC প্রাঙ্গণ সকাল থেকেই মুখর হয়ে ওঠে শিল্পী, কলাকুশলী এবং দর্শকদের পদচারণায়। বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধনের পর শোভাযাত্রায় অংশ নেন সবাই। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি মহান মুক্তিযুদ্ধে চলচ্চিত্রের বলিষ্ঠ ভূমিকার কথা তুলে ধরেন। শুভেচ্ছা জানাই। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের
রাত পর্যন্ত অনেক অনুষ্ঠান আছে। এখন ঐতিহাসিক মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলা প্রতিষ্ঠা লাভ করেছে, এই চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন অনেক চলচ্চিত্র নির্মাণে সাহায্য করেছে। যেই চলচ্চিত্র জাতীয়তাবাদী সংগ্রামকে বেগবান করেছে, শক্তিশালী করেছে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে প্রেরণা জুগিয়েছে এবং বাঙালি জাতীয়তাবাদকে শানিত করতে সাহায্য করেছে, গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করতে সাহায্য করেছে। সুতরাং এই চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন একটি বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সময়ের বিবর্তনে বাংলা চলচ্চিত্রের যোগ হয়েছে ভিন্ন ধারা। এসেছেন নতুন নির্মাতা, নির্মিত হচ্ছে যৌথ ঘরানার চলচ্চিত্র। তারপরও ব্যবসা সফল হচ্ছে না বেশিরভাগ ঢাকাই চলচ্চিত্র। দর্শকরা বলছেন, গল্পে নতুনত্ব আর প্রেক্ষাগৃহে সুষ্ঠু পরিবেশ থাকলে চলচ্চিত্রে আগ্রহী হবেন তারা। পর্যাপ্ত বিনিয়োগ পেলে সব ধরনের চলচ্চিত্রেই দর্শকদের হলমুখী করার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নির্মাতারাও। আর বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্যিক, সামাজিক এবং শৈল্পিক সব ধরনের দর্শকদের উপস্থিতিতেই সমৃদ্ধ হবে চলচ্চিত্র। সাইফুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন মৌসুমী মৌ। জীবন কখনো রূপালী পর্দার থেকেও রঙিন, কখনো শূন্যের মাঝে সম্ভাবনার। আর জীবনের এই ছোট ছোট গল্প, পাওয়া না পাওয়া, আবেগ, ভালোবাসা আর আক্ষেপ স্থান পায় চলচ্চিত্রে। তাই প্রতিবাদী স্বর, আবেগের সুর, কান্নার রং আর স্বাধীনতার স্লোগান সব মিলিয়ে চলচ্চিত্র গণমানুষের। লাইট, ক্যামেরা, অ্যাকশনের এই চলচ্চিত্র সময়ের প্রয়োজনে এগিয়েছে অনেক দূর। বাণিজ্যিক ছবির পাশাপাশি যোগ হয়েছে পিঁপড়াবিদ্যা আর আয়নাবাজির মতো সফল চলচ্চিত্র। প্রশ্ন তবু, সাধারণ মানুষ চলচ্চিত্র থেকে কত দূরে? বাংলাদেশের ছবি কোনো কাহিনী ভালো না, সেরকম সংলাপ লিখতে পারে না, কাল্পনিক কোনো বিষয় দেখে কোনো লাভ নেই। আমাদের পরিবেশের সাথে মিলিয়ে ছবিগুলো আসলে আমাদের জন্য ভালো হয়। চকচকে রঙিনে পোস্টারের চাকচিক্যে চাপা পড়ে যায় হাজারো শিল্পীর উত্থান পতন। তবু দর্শকদের হলমুখী করার প্রত্যয় চলচ্চিত্র শিল্পীদের। এর মাধ্যমে কিভাবে আমাদের সংস্কৃতিকে বাইরে প্রচার করা যায়, এই জিনিসগুলো কোনোদিনই কোনো সরকার কিন্তু করেনি। এত রেস্ট্রিকশন নিয়ে আমাদের ডিফারেন্ট টাইপের গল্পও হচ্ছে। আরো 2-3 বছর পর আমাদের মার্কেট আস্তে আস্তে অনেক বেশি ডেভেলপ করবে। নিজেদের সংস্কৃতির আলাদা প্রকাশভঙ্গি আর ঢং দিয়ে একদিন সারা বিশ্বে পরিচিত পাবে বাংলাদেশের চলচ্চিত্র, এমনটাই প্রত্যাশা চলচ্চিত্র নির্মাতাদের। নতুন ধরনের গল্প দেখার জন্য দর্শক যেমন থাকবে, আবার পুরনো স্কুলের বলিউড স্কুল ইন্সপায়ার্ড ছবি দেখার জন্য দর্শক থাকবে, এর সব রকমের ছবির দর্শক থাকবে। ভিডিও পাইরেসির কারণে আমাদের ছবিগুলো ধরা খেয়ে গেছে। যে সমস্ত পুঁজিপতিরা আগে ইনভেস্ট করতো, তারা কেউ এখন ইনভেস্ট করছে না। আজ যদি তোর বাবা বেঁচে থাকতো, এই ধরনের ডায়ালগ দিয়ে বা এই চর্বিত চর্বণ গল্প দিয়ে আসলে এই যুগের ডিজিটাল চলচ্চিত্রকে আসলে ধারণ করা কোনোভাবেই সম্ভব? বাস্তবতাকে মেনে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করলে দর্শক সাড়া দেবেন, কিন্তু খুব ইমিডিয়েটলি বড় পরিবর্তন আসবে এরকম আমি মনে করি না। এক ক্যারেক্টার থেকে আরেক ক্যারেক্টারে শিফট হলেই সব হাওয়া। চলচ্চিত্র নির্মাতা, অভিনয় শিল্পী আর দর্শক, এ তিনের সঠিক সমন্বয় করতে পারলে চলচ্চিত্র পাবে তার স্বরূপ, এমনটাই দাবি বিশেষজ্ঞদের। চিনেন? আমি আপনার ব্যাপারেই কথা বলতে আসছি। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের ৩৮তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংগঠন। সকালে রাজধানীর বনানীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি সংসদ, স্বদেশ পার্টি, স্বদেশ শ্রমিক আন্দোলন সহ নানা সংগঠন। এ সময় মাহবুব মোর্শেদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। ১৯৭৯ সালের ৩রা এপ্রিল ঢাকায় মারা যান উপমহাদেশের প্রবাদ প্রতিম আইন বিশেষজ্ঞ বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ। দেশের বাইরের খবর। কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। এখন পর্যন্ত ৪৪ শিশুসহ ১৭০ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। পতুমায়ো প্রদেশের ক্ষতিগ্রস্ত ১৭টি এলাকায় নিখোঁজ আরও ২ শতাধিক মানুষকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রায় সেনা ও পুলিশ সদস্য। দেশটির বিমান বাহিনী দুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানি, ওষুধ ও জরুরি সরঞ্জাম পৌঁছে দিতে কাজ করছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্মীদের। মোকোয়ার মেয়র জানিয়েছেন, বন্যা ও ভূমিধসের কারণে এলাকার বেশ কিছু সেতু ধসে পড়ায় এলাকাটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।
বন্ধ হয়ে গেছে পানি ও বিদ্যুৎ সরবরাহ। এরই মধ্যে পুতুমায়ো প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের সহায়তার পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। জম্মু কাশ্মীরে ভারতের সবচেয়ে বড় টানেলের উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 9.2 কিলোমিটারের চেনানি নাসরি টানেলটি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মহাসড়ক টানেল বলে জানানো হয়েছে। উদ্বোধনের পর মোদী কাশ্মীরের গভর্নরকে নিয়ে টানেলটি ঘুরে দেখেন। এটি চালু করায় জম্মু ও শ্রীনগর মহাসড়কে চেনানি থেকে নাসরি শহরের দূরত্ব কমল 30 কিলোমিটার। এতে জম্মু থেকে শ্রীনগর ভ্রমণের সময় কমল 2 ঘন্টা। 1200 মিটার উচ্চতায় নির্মিত টানেলটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় $30 কোটি। বৈরী আবহাওয়ার মধ্যে টানেলটি ব্যবহার করা যাবে, পাশাপাশি ভ্রমণকারীদের জ্বালানি খরচও কমবে। লা লিগার খবর। লিওনেল মেসিকে ছাড়াই সহজ জয় পেল বার্সেলোনা। লা লিগায় গ্রানাডাকে 4-1 গোলে হারিয়েছে কাতালানরা। ফলে রিয়ালের সঙ্গে বার্সার পয়েন্ট ব্যবধান কমে দাঁড়ালো 2। যদিও একটি ম্যাচ বেশি খেলেছে লুই এনরিকের শিষ্যরা। মৌসুমে 5টি হলুদ কার্ড দেখে এক ম্যাচ নিষেধাজ্ঞা পাওয়ায় লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামে বার্সেলোনা। তবে নেইমার সুয়ারেজরা থাকায় আক্রমণ ভাগ নিয়ে খুব একটা চিন্তায় পড়তে হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। শুরুতে পাওয়া বেশ কিছু সুযোগ কাজে লাগাতে না পারলেও প্রথমার্ধের শেষ দিকে লুইস সুয়ারেজের গোলে লিড পায় বার্সা। যদিও বিরতি থেকে ফিরেই জেরেমি বোগার গ্রানাডার হয়ে সমতা আনেন। 64 মিনিটে পাকো আলকাসের আবারও এগিয়ে দেন বার্সেলোনাকে। এরপর 83 মিনিটে ইভান রাকিটিচ এবং ম্যাচের যোগ করার সময়ে ক্লাবের হয়ে নেইমারের 100তম গোলে 4-1 ব্যবধানে জয় নিশ্চিত হয় বার্সার। মিয়ামি ওপেনের খবর। টেনিস বিশ্বের 2 কিংবদন্তির লড়াইয়ে আবারও শেষ হাসি হাসলেন রজার ফেদেরার। মিয়ামি ওপেনের ফাইনালে রাফায়েল নাদালকে সরাসরি সেটে হারিয়ে শিরোপা ঘরে তুলেছেন ফেডেক্স। প্রথম সেট 6-3 ব্যবধানে জেতার পর দ্বিতীয় সেটেও আধিপত্য ধরে রাখেন ফেদেরার। নাদালের ফোরহ্যান্ডের বিপরীতে দুর্দান্ত সব ব্যাকহ্যান্ডে প্রতিপক্ষকে ঘায়েল করেন 18টি গ্র্যান্ড স্ল্যামের এই মালিক। তার আধিপত্যে শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি নাদাল। পরের সেটে 6-4 ব্যবধানে হেরে শিরোপার স্বপ্ন ভাঙে ক্লে কোর্টের রাজার। অন্যদিকে 11 বছর পর মিয়ামি ওপেন জয়ের আনন্দে মাতেন সুইস টেনিস কিং। এটি তার তৃতীয় শিরোপা। এর আগে এবছর রাফায়েল নাদালকে হারিয়েই অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছিলেন রজার ফেদেরার। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাজার দরের 4 গুণ বেশি ক্ষতিপূরণের বিধান রেখে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ আইনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন, সরকারি ক্ষেত্রে 3 গুণ। রাজুকের জমি অধিগ্রহণ পরিকল্পনার প্রতিবাদে কেরানীগঞ্জে 3টি ইউনিয়নের হাজার হাজার মানুষের বিক্ষোভ। পেশা জীবন হুমকির মুখে পড়ার আশঙ্কা। ধর্মকে ব্যবহার করেই উত্তরাঞ্চলে আস্তানা গড়ছে জঙ্গিরা। গ্রেফতার রাজীব গান্ধীর জবানবন্দি। সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ আর টার্গেট কিলিং এর চাঞ্চল্যকর তথ্য। চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রলার ডুবির ঘটনায় আরও 4 জনের লাশ উদ্ধার। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 5 জনে। সাগর উত্তাল থাকায় সন্দ্বীপ রুটে নৌ চলাচল বন্ধ। এবং রাজধানীর বেশিরভাগ রেস্তোরাঁয় রান্না হয় অস্বাস্থ্যকর পরিবেশে। বাধ্য হয়ে খাচ্ছেন নিরুপায় নগরবাসী। হুমকিতে জনস্বাস্থ্য, বলছেন চিকিৎসকরা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।